রাইট ফর্মস অফ ভার্বের বইতে বিভিন্ন বইতে বা সেটাতে অনেক অনেক নিয়ম দেওয়া আছে, কিন্তু আমরা বেশি বেশি যেগুলো বারবার রিপিট হয় বা বারবার বিভিন্ন রিপিট হয় বিভিন্ন প্রশ্নে বিভিন্ন বোর্ডে, সেইগুলো করছি। তো আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 2। এই পার্ট 2 তে আমাদের আজকে 10টা 5টা নিয়ম, গতদিন 5টা নিয়ম আর আজকে 5টা, মোট 10টা নিয়ম আমাদের আলোচনা হচ্ছে। তো আমরা খেয়াল করি 6 নম্বর থেকে প্রথমে হচ্ছে কি ওয়ালাইজ, কোন সেন্টেন্সে ওয়ালাইজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, অফেন, জেনারেলি, অফেন, কি এটা অফেন, অনেকে বলে অফটেন না, অফেন, নরমালি, সামটাইমস, আরো আছে এর বাইরে আরো কিছু আছে, ফ্রিকোয়েন্টলি, হয়ে নেবার, তারপরে জেনারেলি লিখছি নাকি, ইত্যাদি শব্দগুলো থাকলে ভার্ব অন হবে। কি হবে? ভার্ব অন হবে। আবার বলছে কি তবে ভার্ব প্লাস এস বাই এস হতে পারে। তাহলে আমাদের কোনো বাক্যের ভিতরে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ডেইলি, নরমালি, অকেশনালি, ইউজুয়ালি, হোয়েনেভার, ফ্রিকোয়েন্টলি ইত্যাদি শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? ভার্বের 1 নম্বর অর্থাৎ প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে বলছেন এস বেস হতে পারে, সেটা কখন এস বেস হতে পারে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই আমাদের এস বাই যোগ হবে, আর বাকি সকল ক্ষেত্রে কি ভার্ব ওয়ান হবে। কিন্তু আমাদের আরেকটা বিষয় হতে পারে, সেটা হলো বিভার প্লাস ভিতরে হতে পারে। আমরা দেখবো সেটা হলো সাবজেক্ট এবং ভার্বের ভিতরে সম্পর্ক, সেটা আমরা দেখবো। তো প্রথম প্রশ্নটা আমরা এখানে বলছে যে গো, আর সাবজেক্ট হলো উই। প্রথম অবস্থাতে আমরা উই মানে আমরা ব্যক্তি, এই গো যাওয়া কাজ করতে পারে, তাহলে আমাদের ভার্ব ওয়ান ঠিক আছে, এস বাই এস তো হইতে পারে, এটা আমরা খেয়াল করি। উই অলওয়েজ গো টু লাইব্রেরি, এই যে অলওয়েজ এখানে আছে, অলওয়েজ থাকলে ভার্ব ওয়ান হবে, তাহলে এই বাক্যে আমাদের অ্যান্সার কি? যা আছে ওটাই হয়ে যাবে। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করবো, ব্র্যাকেট যখন আসে অবশ্যই আমরা ওখানে আইএনজি করবো, এস বাই এস করবো, ইডি করবো, যা একটা কিছু করবো, কারণ আমরা আমাদের কনফিডেন্সটা কি যে ব্র্যাকেটে যেটা আছে ওটা 100% ভুল আছে। ব্র্যাকেট যখন দিয়েছে ওটা ঠিক করতেই হবে, তাহলে আমাদের এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এরপরটা দেখো, হি গো টু স্কুল এভরিডে, এভরিডে থেকে আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ ভার্ব অন হবে। এখন ভার্ব অন হবে, তবে সাবজেক্টটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এখন কি হবে? গো হবে, গোস হবে, হি গোস টু স্কুল এভরিডে। বুঝতে পেরেছি আমরা? আমরা একটু অনেক খেয়াল করো, আমি এই প্রশ্নটা একটু মুছে আরেকটা প্রশ্ন লিখছি এখানে। রাইস কুক এভরিডে। দেখো একটু আগে আমরা কিন্তু রাইস এভরিডে ছিল, সেক্ষেত্রে আমরা কি করছিলাম? ভার্বের সাথে এস বাই যোগ করছিলাম। এখন রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইস যা মানে গণনা করা যায় না বা স্বাভাবিকভাবে গণনা করা হয় না, ভাত গণনা করা হয় স্বাভাবিকভাবে না, সেগুলো সবই সিঙ্গুলার হয়। রাইস কুক এভরিডে, তাহলে এটাও আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস দিলে হয়ে যাবে, তাই তো? শিওর সবাই? কেন শিওর না? এই এভরিডে দেখে তো আমরা শুনলাম প্রেজেন্ট টেন্স, ভার্বের 1 নম্বর হবে, তবে এস বাই এস হবে, কারণ রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা কেন বুঝুনি? কেন বুঝি? সাবজেক্ট কি কাজ করতে পারবে, রাইস কি রান্না করতে পারবে? পারবে না। এখন এক্ষেত্রে আমাদের একটাই ফর্মুলা, সেটা হলো বিভাগ প্লাস ভিতিরি, বিভাগ প্লাস ভিতিরি। এখন এটা তো প্রেজেন্ট টেন্স, আমরা এভরিডে থেকে চিনতে পারছি, এভরিডে আমরা প্রেজেন্ট টেন্স চিনতে পারছি। এখন প্রেজেন্ট টেন্সের বিভাগ কি আসবে? অ্যামিজার। প্রেজেন্ট টেন্সের বিভাগ কি? অ্যামিজার প্লাস ভিতিরি। তাহলে রাইস কি হবে অ্যান্সার? রাইস ইজ কুকড, ভাত রান্না করা হয়। যদি রাইস কুকস দেয় তাহলে ভাত রান্না করে, আর যদি রাইস ইজ কুকড অর্থাৎ ভাত রান্না করা হয়। বোঝা গেছে? আই টোল্ড বা আই টেল মানে আমি বলি, আর আই অ্যাম টোল্ড মানে আমাকে বলা হয়। বুঝতে হবে অ্যাকচুয়াল প্যাসিভের ভিতরে পার্থক্য। বিভাগ যখন আসবে ভিতরে হবে যখন, তখন ওই কাজটা সাবজেক্টের করে না, অন্যকে করে যায়। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা 3টা পার্ট বুঝলাম, 3টা পরিবর্তন দেখলাম। এগুলো থাকলে আমাদের প্রথম অবস্থায় ভার্ব অন হবে, তবে ক্ষেত্রে বিশেষ ভার্বের সাথে এস বাই এস হতে পারে। আবার অনেক সময় কি হতে পারে, যে এই যে বিভাগ প্লাস ভিতিরি, বিভাগ প্লাস ভিতিরি হতে পারে, সেটাও আমরা কিন্তু এখান থেকে খেয়াল করলাম। পরের কোশ্চেন 7 নম্বর বলছে নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট গ্রাজুয়ালি ডে বাই ডে। সবাই বলো, নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট গ্রাজুয়ালি ডে বাই ডে থাকলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমরা জানি সবাই? সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। মাথায় রাখতে হবে আমাদের, সাবজেক্ট কাজ করতে পারলে তা, যদি না পারে তখন কি হবে? বিভাগ প্লাস ভিতরে,
এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা, দে প্লে ক্রিকেট নাও, দে প্লে ক্রিকেট নাও। তো এখন নাও দেখে আমরা এটা বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর, দে এর পরে কি বসে আর, আর প্লে এর সাথে আইএনজি, দে আর প্লেইং ক্রিকেট নাও। ওকে, যদি আমরা এই প্রশ্নটা এমনটা লিখি, ক্রিকেট ক্রিকেট প্লে নাও, এখন কি হতে পারে? ক্রিকেট প্লে নাও। এখন বিষয়টা হলো কি, নাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা সবাই চিনতে পারছি কিন্তু নিঃসন্দেহে। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি বাকি অংশ এটাই আমাদের নিয়ম। কিন্তু আমাদের খেয়াল করতে হবে পেলে আছে এখানে, বাট সাবজেক্ট হলো ক্রিকেট, ক্রিকেট হলো বস্তুবাচক সাবজেক্ট। এই ক্রিকেট কি খেলতে পারে না ক্রিকেটে অন্য কেউ খেলে? হ্যাঁ, এইটা হলো মূল বিষয়। এখন তাহলে আনসার কি হতে পারে? ইজ ইজ প্লেড নাও। শিওর? শিওর না? কেন শিওর না? এখন আমরা এখানে দেখো রাইস ইজ মানে বিভাগ প্লাস ভিতরে দিয়েছে না, ওটা আমি ইনডেফিনিট টেন্সে। এখানে যদি আমরা ইজ প্লেড লিখি তাহলে এটাও তো সেই ইনডেফিনিটের ভিতরের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে নাও দ্বারা কন্টিনিউয়াস বোঝালো, সেই কন্টিনিউয়াস কিভাবে বুঝতে পারি আমরা? হ্যাঁ, তোমরা ভয়েস চেঞ্জে করেছো যে বাক্যে আমি যা থাকলে তার সাথে কি হয়, বিং যোগ করতে হয়। তাহলে আইএনজি থাকলে বিং, তা আমাদের কন্টিনিউয়াস টেন্সে তো আইএনজি হয়, আর হ্যাভ এস থাকলে কি হয়, বিন। এটা মাথায় রাখবা। তাহলে আমি যা থাকলে কি হয়, বিং। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি, ক্রিকেট ইজ বিং প্লেড নাও। ওকে, বুঝতে পেরেছো? এইটা আমাদের বারবার এই সেম জিনিসটা ঘুরাই দেবে পরীক্ষায়, বারবার সেম জিনিসটা ঘুরাই দেবে। একই জিনিস দেখছো, অ্যামিজারের পরে এখানে আইনজে দিচ্ছে, আবার একই জায়গায় দিচ্ছে অ্যামিজারের পরে ভার্বের সাথে কি দিচ্ছে, 3 নম্বর দিচ্ছে, আবার অ্যামিজারের পরে বিন দিচ্ছে, কখনো কখনো বিং দিচ্ছে। এটা কি জন্য হচ্ছে, এটা আমরা ভালো করে খেয়াল করবো। রুল 8 দেখো, ওয়ান্স, ওয়ান ডে, ইয়েস্টারডে, এগো, বিফোর, লাস্ট। এই লাস্টের সাথে হতে পারে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট নাইট, লাস্ট ডে, যাই কিছু হতে পারে। লাস্ট থাকলে পাস্ট, তা প্রিভিয়াস থাকলে ভার্বের টু হবে। কখন? সাবজেক্ট কাজ করলে, যদি না করে বিভাগ প্লাস ভিতরি। তো আমাদের হি গো টু ঢাকা লাস্ট নাইট, হি গো টু ঢাকা লাস্ট নাইট। তো এই যে লাস্ট নাইট আমরা দেখলাম এখান থেকে পাস্ট টেন্স, অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। গোর 2 নম্বর কি আমরা সবাই জানি, ওয়েন্ট। হি ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট, গত রাতে সে ঢাকায় গিয়েছিল। এবার দেখো এখানে আছে ইয়েস্টারডে, ঢাকা সেল ইয়েস্টারডে, ইয়েস্টারডে যে ইয়েস্টারডে পাস্ট টেন্স, ভার্ব 2 নম্বর দিলে হচ্ছে, তাই তো? হবে না? কেন হবে না? হ্যাঁ, কার কিন্তু বস্তুবাচক। তাহলে এখানে আমাদের কি হবে, ভার্ব টু না, এখানে বিভাগ প্লাস থ্রি। এখন এটা তো ভার্ব টু, আমরা স্টার্টে দেখি বুঝছেন না, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের বিভাগ কি কি? তাহলে কি হতে পারে অ্যান্সার? দ্য কার ওয়াজ সোল্ড, দ্য কার ওয়াজ সোল্ড স্টার্টিং, গতকাল গাড়িটি বিক্রি করা হয়েছিল। আর যদি আমরা লিখি দ্য কার সোল্ড ইয়েস্টারডে, অর্থাৎ গাড়ি বিক্রি করেছিল, গাড়ি ওই বিক্রি করেছিল। কিন্তু এখন আমাদের হচ্ছে দ্য কার ওয়াজ সোল্ড, গাড়িটি বিক্রি করা হয়েছিল। তখন গাড়িকে অন্যকে বিক্রি করেছিল, আর আগে যেটা বলছিলাম ওটা হলো গাড়ি নিজে বিক্রি করেছিল অন্য কোনো কিছু। কারণ গাড়ির হাত পা আছে না, ও তো বিক্রি করতে পারবে। রুল 9 দেখো, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার। লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা আমরা সবাই জানি, হ্যাভ এস প্লাস ভিটিরি। এখন হ্যাভ এস এর ব্যবহারটা আমাদের জানতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, অবশ্যই সকল ক্ষেত্রে হ্যাঁ। দে অলরেডি উইন দ্য গেম, দে অলরেডি উইন দ্য গেম। এখন আমরা যে অলরেডি দেখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমি একটি হ্যাভ এস, দের পরে কি হচ্ছে, দে হ্যাভ অলরেডি। তাহলে আমাদের এখানে সাবজেক্টের পরে একটা হ্যাভ দেবো, আর ভিতরে এখানে ওন দা গেম। কখন? সাবজেক্ট অন কাজ করতে পারে। সেম প্রশ্নটা আমরা যদি একটু ঘুরাই লিখি, দ্য ওয়ার্ক অলরেডি ফিনিশ। এখন অলরেডি এর জন্য আমরা এটা নিশ্চিত ভাবে চিনলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কারণে সাবজেক্ট প্লাস হ্যাভ এস, দ্য ওয়ার্ক কি হবে, তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বসে, তখন হ্যাজ অলরেডি ফিনিশ। এটাই কি সঠিক অ্যান্সার? না, কারণ হ্যাজ বিন হবে, কারণ এই ফিনিশ শেষ হওয়ার কাজটা ওয়ার্ক করতে পারে না, একে অন্য কেউ শেষ করে। তাহলে আমরা গঠন অনুযায়ী আমরা হ্যাভ এস তো নিয়ে আসবো, আর হ্যাভ এস এর পরে আমাদের বিভাগ কি বসে, হ্যাভ এস কিন্তু অক্সিলারি ভার্ব, বিভাগ না। আমাদের মাথায় রাখতে বিভাগ কিন্তু দেওয়া লাগবে।
তাহলে আমরা দ্য ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন ফিনিশড অথবা হ্যাজ বিন অলরেডি ফিনিশড। বুঝতে পেরেছো? এবার লাস্ট নাম্বার রুল 10, এটা আমাদের ম্যাক্সিমাম জায়গায় আসে, এখানে আর অত নিয়ম কানুন না, আমরা শুধু এটা মনে রাখলে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং বিন, বিং, গেট, গট, গেটিং, বি ইত্যাদির পরে ভার্বের 3 নম্বর রূপ হয় V3 হয়। V3 হয়। ওকে, হ্যাভিং, হ্যাভিং কি হবে? হ্যাভিং কি হবে? ফরগট অথবা ফরগটেন দুটোই আছে। হ্যাভিং ফরগটেন, এখানে আর মনে করো হ্যাভ মানে ওপরে বিনটেন কথা বলিনি। দ্য ওয়ার্ক কি হ্যাভিং, হ্যাভিং ফরগটেন তাকে ভুলে যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এবার শেষ প্রশ্নটা একটা খান্ত, দ্য ওয়ার্ক গ্লাস হ্যাজ ড্রপ ব্রেক, দ্য গ্লাস হ্যাজ ব্রেক কি হতে পারে? অ্যান্সারটা তোমরা জানাও।